আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। নূরের পেশা, ব্যবসা, মোট সম্পদ ও বার্ষিক আয় কত? ফখরুলের হলফনামা, সম্পত্তি 4 কোটি, আয় 11 লাখ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত। সুনামগঞ্জের 5টি আসনে প্রার্থী বিএনপির 11 নেতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনে বিএনপির মোট 11 জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। নূরের পেশা, ব্যবসা, মোট সম্পদ ও বার্ষিক আয় কত? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের পেশা, সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। হলফনামা অনুযায়ী তিনি একজন ব্যবসায়ী। তার মোট সম্পদের পরিমাণ 89,82,841 টাকা এবং বার্ষিক আয় 20,40,048 টাকা। নুরুল হক নূরের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। এতে উল্লেখ করা হয়, ব্যবসা থেকে তার বার্ষিক আয় 15,85,426 টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় 4,54,622 টাকা। সব মিলিয়ে তার মোট বাৎসরিক আয় দাঁড়িয়েছে 20,40,048 টাকা। হলফনামা অনুযায়ী নূরের নগদ অর্থ রয়েছে 28,38,217 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ 2,89,313 টাকা। এছাড়া কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে 2,75,000 টাকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানতের পরিমাণ দেখানো হয়েছে 55,80,311 টাকা। তবে হলফনামায় তার গহনার কোনো তথ্য উল্লেখ করা হয়নি। স্থাবর সম্পদের বিবরণে বলা হয়েছে, নুরুল হক নূরের নামে 82 ডেসিমেল কৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য 62,000 টাকা। দায় সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে, তার নামে পাওনাদারের কাছে দেনা রয়েছে 3,88,160 টাকা। হলফনামায় নুরুল হক নূরের বিরুদ্ধে চলমান মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে 6টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার কয়েকটি তদন্তাধীন এবং কয়েকটিতে তিনি এজাহারভুক্ত ও অভিযুক্ত। এর আগে 8টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। নুরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তারের পেশা হিসেবে শিক্ষকতার কথা উল্লেখ করা হয়েছে। তার মোট সম্পদের পরিমাণ 2,66,818 টাকা। হলফনামা অনুযায়ী মারিয়া আক্তারের নগদ অর্থ রয়েছে 30,941 টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে 1,35,877 টাকা। তার নামে 3 একর কৃষি জমি রয়েছে, যার মূল্য উল্লেখ করা হয়েছে 10 লাখ টাকা। স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে 1,91,880 টাকা। হলফনামা অনুযায়ী নুরুল হক নূর ও তার স্ত্রী উভয়েই নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন। সেখানে নূরের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 90,43,841 টাকা এবং তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 12,66,818 টাকা। পারিবারিক তথ্য হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে, নুরুল হক নূরের 3 সন্তান রয়েছে, 2 মেয়ে ও 1 ছেলে। এছাড়া তার ওপর নির্ভরশীল হিসেবে বাবা, মা, ভাই ও বোনের কথাও উল্লেখ রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সোমবার 29 ডিসেম্বর গলাচিপা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে মনোনয়ন সমর্থনপত্র জমা দেন। যুগপথ আন্দোলনের শরিক দল হিসেবে আসনটিতে নুরুল হক নূরের সঙ্গে সমঝোতা থাকায় বিএনপি দলীয় প্রার্থী দেয়নি।
তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া গণ অধিকার পরিষদের আরেক প্রার্থী শহীদুল ইসলাম ফাহিমও এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই চলবে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। ফখরুলের হলফনামা, সম্পত্তি 4 কোটি, আয় 11 লাখ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতেই প্রকাশ্যে এলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পত্তির হিসাব। ঠাকুরগাঁও 1 আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। সোমবার 29 ডিসেম্বর জমা দেওয়া হলফনামার পাতা উল্টে দেখা যাচ্ছে, রাজনীতির দীর্ঘ লড়াইয়ের মাঝেও নিজের ও স্ত্রীর নামে তিনি যে সম্পদ গড়েছেন তার পরিমাণ 4 কোটি টাকার কিছু বেশি। রাজনীতির ব্যস্ত সূচির মাঝেও ফখরুলের বার্ষিক রোজগার 11,83,000 টাকার গণ্ডি ছুঁয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, রাজনীতিক পরিচয়ের বাইরেও তার আয়ের বড় অংশ আসে পরামর্শদাতা হিসাবে। ইজাব গ্রুপের পরামর্শক বাবদ বছরে তিনি 6 লাখ টাকা পান। এছাড়া ব্যবসা, পৈতৃক সম্পত্তি এবং দ্য মির্জাস প্রাইভেট লিমিটেডের চাকরি থেকেও তার থলিতে আসে কয়েক লাখ টাকা। ব্যাংকে গচ্ছিত টাকার সুদ থেকে বছরে সামান্য কয়েক হাজার টাকা আয়ের তথ্য উল্লেখ করেছেন তিনি। স্থাবর ও অস্থাবর সম্পত্তির খতিয়ান। হলফনামা অনুযায়ী দম্পতি মিলিয়ে মোট 4,06,54,715 টাকার মালিক। নগদ টাকার অঙ্কে ফখরুল বেশ ভারী। তার হাতে রয়েছে 1,25 লাখেরও বেশি নগদ টাকা। তবে স্ত্রীর ক্ষেত্রে সেই পরিমাণটি বেশ কম। আবার সঞ্চয়পত্র ও মেয়াদি আমানতের ক্ষেত্রে পাল্লা ভারী স্ত্রীর দিকেই। জমি জমার হিসাব। কৃষিজমি। ফখরুলের নামে ঠাকুরগাঁওয়ে 5 একর কৃষিজমি থাকলেও তার ক্রয়কালীন মূল্য দেখানো হয়েছে মাত্র 60,000 টাকা। শহুরে সম্পত্তি। ঢাকার পূর্বাচলে 5 কাঠা জমি এবং 1950 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে তাদের। এছাড়াও পৈতৃক সূত্রে পাওয়া দোতলা বাড়ির একটি অংশ রয়েছে তার অধিকারে। একটি ব্যক্তিগত গাড়ি এবং স্ত্রীর 30 ভরি স্বর্ণালঙ্কারের কথা উল্লেখ থাকলেও হলফনামায় তার বর্তমান বাজার মূল্য উচ্চ রাখা হয়েছে। এমনকি উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি 2 নালা বন্দুকের মালিকানাও রয়েছে তার নামে। মামলার বোঝা। তৃণমূল থেকে কেন্দ্র। ফখরুলের রাজনৈতিক জীবন মানেই রাজপথ আর মামলার লড়াই। হলফনামায় তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময় মোট 50টি মামলা দায়ের হয়েছিল। তবে এর বেশিরভাগই এখন অতীত। কোনোটি স্থগিত, কোনোটি আবার আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে। নির্বাচনে লড়ার পথে এই মুহূর্তে কোনো আইনি বাধা নেই বলেই দাবি করেছেন তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় জাতীয় পার্টির 40তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার 31 ডিসেম্বর দলের প্রেস সচিব সৌর্যদীপ্ত সূর্য গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। সৌর্যদীপ্ত সূর্য বলেন, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদেরের নির্দেশক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিন রাষ্ট্রীয় শোক থাকায় আগামীকাল বৃহস্পতিবার 1 জানুয়ারি পার্টির 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সুনামগঞ্জের 5টি আসনে প্রার্থী বিএনপির 11 নেতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনে বিএনপির মোট 11 জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে 2টি আসনে দলীয় সিদ্ধান্তে 2 জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এবং 3টি আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে 4 জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। একই আসনে একাধিক প্রার্থী ও প্রভাবশালী নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়াকে দলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
সুনামগঞ্জ ১, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ আসনে প্রথমে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয় কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হককে। পরে ২৮ ডিসেম্বর একই আসনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকেও মনোনয়ন দেয় দলটি। ২৯ ডিসেম্বর উভয় প্রার্থী দলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুনামগঞ্জ ২, দিরাই, শাল্লা আসনেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে প্রথমে দলীয় মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে। পরে ২৮ ডিসেম্বর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাবেলকে দ্বিতীয় মনোনয়ন দেওয়া হয়। এই দুই নেতাও নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুটি আসনে দুজন করে প্রার্থী থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কে হবেন চূড়ান্ত দলীয় প্রার্থী এ নিয়ে চলছে আলোচনা ও বিতর্ক। এই বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত জি.কে. গাউস যুগান্তরকে বলেন, এটি দলের কৌশলগত সিদ্ধান্ত। বিকল্প প্রার্থী হিসেবে দুজনকে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় দলের নির্দেশ অনুযায়ী একজন মনোনয়ন প্রত্যাহার করবেন। অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে সুনামগঞ্জের ৩টি আসনে ৪ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সুনামগঞ্জ ৩, শান্তিগঞ্জ, জগন্নাথপুর আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়সর আহমেদ। এই দুই নেতাও নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুটি আসনে দুজন করে প্রার্থী থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কে হবেন চূড়ান্ত দলীয় প্রার্থী এ নিয়ে চলছে আলোচনা ও বিতর্ক। এই বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত জি.কে. গাউস যুগান্তরকে বলেন, এটি দলের কৌশলগত সিদ্ধান্ত। বিকল্প প্রার্থী হিসেবে দুজনকে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় দলের নির্দেশ অনুযায়ী একজন মনোনয়ন প্রত্যাহার করবেন। অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে সুনামগঞ্জের ৩টি আসনে ৪ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সুনামগঞ্জ ৩, শান্তিগঞ্জ, জগন্নাথপুর আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়সর আহমেদ। সুনামগঞ্জ ৪, সদর, বিশ্বম্ভরপুর আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মর্মী কবি হাসন রাজার প্রপৌত্র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি দেওয়ান জাইনুল জাকিরিন। একই আসনে সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ারের ছেলে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবিদুল হকও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল। সব মিলিয়ে সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনে বিএনপির 11 জন নেতা প্রার্থী হওয়ায় নির্বাচনকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক আলোচনা ও কৌশলগত টানাপোড়েন বেড়েছে। দলের অভ্যন্তরীণ সমন্বয় ও শেষ পর্যন্ত কে থাকছেন মাঠে সেদিকেই এখন নজর নেতাকর্মীদের।